ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি আইএলটিএস রাইটিং টেক্সট 2 অতি গুরুত্বপূর্ণ একটা টাইপ, অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, যার অন্য নামে আমরা বলতে পারি অপিনিয়ন বা আর্গুমেন্টেটিভ টাইপের এসে। এই এসেগুলো কিভাবে লিখতে হয়, কোন কারণে এই এসেগুলো লিখতে গেলে আমরা মার্ক হারাই, এবং কিভাবেই বা আমরা আমাদের এসে লিখতে গিয়ে যে 4টি মানদণ্ডে আমাদেরকে মূল্যায়ন করা হয়, সেই 4টি মানদণ্ডে আমি আমার মার্কটাকে বাড়াতে পারি, সে নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তো প্রথমে দেখুন, আমি একটা প্রশ্ন আপনাদের সামনে শেয়ার করছি। আপনি কিভাবে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এই টাইপটাকে অন্য টাইপ থেকে আলাদা করতে পারেন। সিম্পল একটা ব্যাপার হচ্ছে, আপনাকে ওরা লিখিয়ে দিবে যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন, অথবা লিখে দেবে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, অথবা লিখে দেবে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। তো এরকম বিষয়গুলো যদি আমরা দেখতে পারি, তাহলে আমরা খুব সহজেই শনাক্ত করতে পারবো এটা হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি টাইপ। আমি যদি মোটা দাগে বলি, তাহলে কি লিখতে হবে? একটা ইন্ট্রোডাকশন, দুটো বডি প্যারাগ্রাফ আর একটা কনক্লুশন। এখন কথা হচ্ছে, এই জায়গাগুলোকে আমরা কিভাবে সাজাবো, কিভাবে সাজালে আমাদের কোহেরেন্স অ্যান্ড কোহিশনে মার্ক আসবে, আমাদের টাস্ক অ্যাচিভমেন্টে ভালো স্কোর আসবে, আর লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এই বিষয়গুলো তো অনেকটাই আপনার উপর ডিপেন্ড করে, প্রশ্নের টাইপের উপর করে না। তারপরেও আমরা এই বিষয়গুলোকেও একটু খেয়াল রাখার চেষ্টা করব। আমি এখানে আপনাদের সামনে একটা এসে সলভ করে দেখাবো। তো দেখুন, আমরা যে প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি সেটা আমি একটু রিড আউট করছি। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, an increasing number of people are suffering from health problem as a result of eating too much fast food. তো কিছু দেশে দেখা যাচ্ছে যে একটা ক্রমবর্ধমান সংখ্যক মানুষ তারা সাফার করছে বিভিন্ন রকম হেলথ প্রবলেমে, কারণ তারা বেশি পরিমাণে ফাস্টফুড খাচ্ছে। দেয়ারফর, এই জন্য নেসেসারি ফর গভর্নমেন্ট টু ইম্পোজ এ হায়ার ট্যাক্স অন দিস কাইন্ড অফ ফুড। তার মানে এই জন্য, এই যে একটা বিষয় যে মানুষ বেশি করে জাঙ্ক ফুড খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, আর তার ফলে সে বিভিন্ন রকম স্বাস্থ্য জটিলতায় ভুগছে, এই ব্যাপারটাকে সামনে রেখে গভর্নমেন্টের উচিত যে ফাস্টফুডের উপর অনেক বেশি পরিমাণে ট্যাক্স বসিয়ে দেয়া। সো এই কথাটা বলার পরে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। এইভাবেও থাকতে পারতো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। তো এই যে বিভিন্ন রকম প্রশ্ন থাকুক, আমি খুব সিম্পলি একটা কথা বলবো যে আপনার কি করা উচিত, এটা কেন ভালো, এটা কেন খারাপ, এরকম কোনো আর্গুমেন্টে আমি যাব না। আমি বলবো যে জাস্ট এইভাবে লিখলেই আপনি যথেষ্ট পরিমাণে ভালো মার্ক পাবেন। এবং আমাদের প্ল্যানগুলো করতে হবে কিন্তু আমাদের লিমিটেশনকে মাথায় রেখে। মাথায় রাখতে হবে, একজন টিচার যিনি পড়ান সাধারণত তার টার্গেট পিপল হচ্ছে ইউরোপের অন্য কান্ট্রির, যেগুলোতে আবার ইংরেজিতে কথা বলা হয় না, বাট ওরা এমনিতেই ইংরেজিতে ভালো, এরকম কান্ট্রির স্টুডেন্টদেরকে আইএলটিএসের জন্য প্রিপারেশন নেওয়াচ্ছেন। তো সেক্ষেত্রে উনি যে পরামর্শগুলো দেবেন সেটা আসলে আমাদের স্টুডেন্টদের জন্য ফলো করাটা ভেরি টাফ একটা বিষয়। যেমন এই যে ঠিক যে এরকম প্রশ্নে আপনি পার্শিয়ালি অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করতে পারেন, কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যা দেখেছি, স্টুডেন্টরা পূর্ণভাবে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হওয়ার পরেও তার মতামতকে স্পষ্ট করতে পারে না। সেই জায়গাতে আসলে পার্শিয়ালি অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি সাধারণত একটা ফোকাসবিহীন আনক্লিয়ার অ্যাসে লেখার দিকে ধাবিত করে। তাহলে আমি পরামর্শ দিচ্ছি, যেহেতু পার্শিয়ালি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হয়ে খুব একটা লাভ নাই, তাহলে আমরা কমপ্লিটলি অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি হব, যেটা আমাদের রাইটিংকে অনেক ক্লিয়ার করতে হেল্প করবে। সো এই জিনিসটা যেন মনে থাকে, হয় আমি কমপ্লিটলি অ্যাগ্রি করব অথবা ডিসঅ্যাগ্রি করব, অলদো এটা কোনো নিয়ম না, বাট এটা ফলো করলে আপনি খুব ইজিলি লিখতে পারবেন এবং আপনার লেখাটা ক্লিয়ার হবে, আপনার পজিশনটা খুব সহজে বোঝা যাবে। তো আমরা প্রথমে শুরু করছি এরকম যে অ্যাসেটা হবে, আমরা ইন্ট্রোডাকশানে কী লিখতে পারি। আমি কি লিখতে হবে স্ট্রাকচার বলার পাশাপাশি আমি কিছু ফ্রেজ আপনাদেরকে বলে দেবো, যে ফ্রেজগুলো আপনি আপনার রাইটিংয়ে অবশ্যই ব্যবহার করতে পারবেন। দেখুন, এ ধরনের এসেতে কিন্তু এরকম বলা হয় সাম বিলিভ, অথবা সাম পিপল সে দ্যাট, সাম পিপল থিঙ্ক দ্যাট, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই জায়গাটাতে যেহেতু এরকম কিছু একটা থাকবেই, যে কিছু মানুষ এইটা বিশ্বাস করে ওইটা বিশ্বাস করে, আমরা একটা ফ্রেজ সবসময় ব্যবহার করার চেষ্টা করব। আমি সেটা করি, সেটা হচ্ছে ইট ইজ কমনলি বিলিভড দ্যাট। কমনলি একটা অ্যাডভার্বের ব্যবহার চলে আসলো, বিলিভড দ্যাট। হ্যাঁ,
এই যে অংশটা এটা একটা পেসিভ ভয়েস হয়ে গেল, এবং অবশ্যই এই ক্লজটা যোগ করলে আমার বাক্যটা কমপ্লেক্সও হয়ে যাবে। সুতরাং এটা ব্যবহার করার অনেক সুফল আছে। তো এখন দেখুন, তারপরে আপনি যে কাজটা করবেন, ইন্ট্রোডাকশনে আপনার প্রশ্নের যে স্টেটমেন্টটা আছে, অর্থাৎ ইন সাম কান্ট্রিজ থেকে ধরে কাইন্ড অফ ফুড পর্যন্ত আপনি প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ করবেন মানে কি, আপনি এই কথাটাই বলবেন, অর্থ একেবারে সেম রেখে, কিন্তু শব্দগুলো আপনি কপি করতে পারবেন না, সম্পূর্ণ বাক্য আপনি কপি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি স্ট্রাকচার চেঞ্জ করবেন, সিনোনিম ব্যবহার করবেন, বিকল্প শব্দ ব্যবহার করবেন, ভিন্ন ধারায় বা ভিন্ন ক্রমে শব্দগুলোকে সাজাবেন। এখানে যেরকম শব্দগুলো ছিল, আগেরটা পরে, পরেরটা আগে, এগুলো আপনি বিভিন্ন রকম ট্রাই করতে পারেন। আমার প্যারাফ্রেজিংয়ের উপর করা ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন যে কীভাবে প্যারাফ্রেজ করতে হয়। তো আপনি সিম্পলি প্যারাফ্রেজ করবেন, এটা আপনার প্রথম রেসপন্সিবিলিটি। এবং এটা শুধুমাত্র এই টাইপের এসেতে নয়, যে কোনো এসেতেই আপনার প্রথম কাজ হচ্ছে, এটা নিয়ে কোনো ট্রেনারের কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে দেয়া। প্রশ্ন হতে পারে যে কেন আমরা এটা করি, কারণ আমার ইন্ট্রোডাকশন লেখার উদ্দেশ্য কি সেটা বুঝতে হবে। আমার ইন্ট্রোডাকশন লেখার উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে পাঠককে জানিয়ে দেয়া যে আমি কি লিখতে যাচ্ছি, আর সেই বিষয়টা জানানোর জন্য প্রশ্নকে পুনরায় উল্লেখ করার চাইতে বেস্ট কোনো স্ট্র্যাটেজি হতে পারে না। এখন আমি যদি প্রশ্নকে একদম কপি পেস্ট করি, তাহলে এটা তো খারাপ জিনিস, ওরা চিন্তা করবে যে আমার ওয়ার্ড খুব কম বা আমি স্ট্রাকচার জানি না। সুতরাং আমরা কি করব, প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে উপস্থাপন করব। তাহলে আমার প্রথম উদ্দেশ্য সাধন হয়ে গেল, অর্থাৎ আমার পাঠক কিন্তু বুঝতে পারবে যে আমার লেখার বিষয়বস্তুটা কী। তারপরে হচ্ছে যে আসলে এই রাইটিংয়ের মধ্যে আমি কি প্রমাণ করতে যাচ্ছি বা কি উপস্থাপন করতে যাচ্ছি, সেটা আমরা লিখব। তো আমি অন্য টাইপ নিয়ে কথা বলছি না। এই ক্ষেত্রে দ্বিতীয় উদ্দেশ্য পূরণের একটা উপায় হলো, আপনি বলে দেবেন যে আপনার মতামত, ওই আপনার মতামত যে বাক্যের মধ্যে বলবেন তাকেই বলা হয় থিসিস স্টেটমেন্ট। তো থিসিস স্টেটমেন্ট বোঝার দরকার নাই, আপনি জাস্ট এটা মনে রাখেন। আপনি জাস্ট বলবেন যে আমি এটা বিলিভ করি, যে ওকে আমি এটা এগ্রি অথবা আমি এটার সাথে ডিসএগ্রি। ফাইন। তো এখন আমরা কি করতে পারি, আমি কিছু ফ্রেজ আপনাদেরকে দিয়ে দেবো, এগুলো আপনি ব্যবহার করে খুব সুন্দর করে ডেভেলপ করতে পারেন। যেহেতু এরকম প্রশ্নে আপনার বলাই থাকবে প্রশ্নের মধ্যে যে সাম পিপল সে দ্যাট অথবা বিলিভ দ্যাট, আপনি এখানে প্যারাফ্রেজ করতে পারেন ইট ইজ কমনলি বিলিভ দ্যাট। এতে করে আপনার বাক্যটা পেসিভ হয়ে গেল, আপনার কমপ্লেক্স হয়ে গেল, কারণ ইট ইজ কমনলি বিলিভ দ্যাট এই ক্লজটা যখন যোগ করব, পরেও তো আর একটা ক্লজ থাকবে, দুটো মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে এবং কমনলি একটা সুন্দর অ্যাডভার্বের ব্যবহার হবে। সো আপনারা সাম পিপল সে দ্যাট যে জায়গাগুলোতে থাকে, সেখানে আপনারা ইট ইজ কমনলি বিলিভ দ্যাট অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এটা করার পরে আপনি প্যারাফ্রেজ করে দেন প্রশ্নটাকে, যেমন দেখুন এখানে আমরা করলাম। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আমি আর এটাকে রিড আউট করছি না বা পরে আপনাকে শোনাচ্ছি না, অর্থ কিন্তু সেম। আপনি একটু পোজ করে মিলিয়ে দেখুন, প্রশ্নের বাক্যের যে অর্থ, আমার লেখা বাক্যের অর্থ মোর অর লেস সেম, কিন্তু আপনাকে এইভাবে অর্থ সেম রেখে প্যারাফ্রেজ করতে হবে। তারপরে আমার মতামত দেব। সেক্ষেত্রে আমার খুবই পছন্দের একটা ফ্রেজ হলো, আমি এটা ব্যবহার করি, ইন মাই অপিনিয়ন আই বিলিভ দ্যাট। ওকে, শেষ। তারপরে আমি কি বিলিভ করি, আমি যদি অ্যাগ্রি হই তাহলে বলবো হ্যাঁ আমি এটার সাথে অ্যাগ্রি বা আমি এই জিনিসটা বিলিভ করি, অথবা আমি বলতে পারি যে আমি যদি ডিসএগ্রি হই তাহলে আমি এই জিনিসটা বলে দেবো যে না আমি এইটাকে আমি মনে করি না যে এইভাবে কোনো কাজ হবে, এরকম কোনো একটা কথাবার্তা আমরা বলবো। সো দেখুন আমরা এই যে ইন্ট্রোডাকশনটা যেটা লিখেছি সেটাকে আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। যেমন ধরুন এখানে আমি লিখলাম, ইন মাই অপিনিয়ন আই বিলিভ দ্যাট এ হায়ার রেট অফ ট্যাক্স শুড বি পেইড বাই ফাস্ট ফুড কোম্পানিজ। তাহলে দেখা গেল যে এখানের মধ্যে আমরা খুব সুন্দর করে বলে ফেললাম যে হ্যাঁ আমরা এগ্রি করতেছি, অর্থাৎ প্রশ্ন যা বলতেছে যে ট্যাক্স আরোপ করতে হবে, ইম্পোজ করতে হবে, আমরাও বলতেছি হ্যাঁ সেটাই করতে হবে এটা। অথবা আপনি বলতে পারেন যে ইন মাই অপিনিয়ন আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, বা আপনার ইচ্ছা আপনি যে কোনো কিছু বলতে পারেন। তো সহজ কথা, ইন মাই অপিনিয়ন আই বিলিভ দ্যাট, এই কথাটা বলার পরে আপনি আপনার নিজস্ব মতামত দেবেন এবং অবশ্যই কমপ্লিটলি আপনি অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রির দিকে ধাবিত হবেন। আপনার ইন্ট্রোডাকশন লেখা শেষ, এখানে এক্সট্রা কিচ্ছু করতে হবে না, কোনো ধরনের এক্সাম্পল, অতিরিক্ত কথা বলা, কোনো কিছুরই কোনো প্রয়োজন এই জায়গার মধ্যে নাই। আউটলাইন সেন্টেন্সের কথা অনেকেই বলেন দেওয়ার জন্য, আউটলাইন সেন্টেন্স দেওয়া ভালো, কিন্তু বুঝতে হবে যে কোন জিনিস কার জন্য ভালো। আমার যদি প্যারাফ্রেজ করার দক্ষতা না থাকে তাহলে আমি যদি আউটলাইন সেন্টেন্স লিখি, ওই কথাই কিন্তু আমি
প্রথম এবং দ্বিতীয় বডি প্যারাগ্রাফের শুরুতে লিখতে হবে। প্যারাফ্রেজিংয়ের দক্ষতা ভালো না থাকলে আমি কিন্তু সমান ওয়ার্ডগুলোই আবার রিপিট করে বসবো, সেটা আমার মার্ককে বাড়ানোর পরিবর্তে বরং কমাবে। তাহলে এরকম ছোটো একটা অ্যাসেতে আউটলাইন সেন্টেন্স না দিলেও চলবে, ইন্ট্রোডাকশনে যেহেতু না দিলেও চলবে, তাহলে আমরা দেওয়ার ঝামেলায় যাচ্ছি না। আমরা বরং মনোযোগ দিই যে কীভাবে আমাদের মতামতকে সম্পূর্ণ অ্যাসেতে আমরা যৌক্তিকভাবে, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করতে পারি। সেই উপায়গুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আপনি যে বডি প্যারাগ্রাফ 1 লিখবেন এবং বডি প্যারাগ্রাফ আপনি 2 লিখবেন, তো ওইখানে কী লিখবেন? আপনি যদি অ্যাগ্রি হন তাহলে আপনার অ্যাগ্রি হওয়ার পিছনে 2টা যুক্তি বের করবেন, আর আপনি যদি ডিসঅ্যাগ্রি হন তাহলে ডিসঅ্যাগ্রি হওয়ার পিছনে 2টা যুক্তি বের করবেন। তো প্রথম যুক্তি দিয়ে প্রথম বডি প্যারাগ্রাফ লিখবেন, দ্বিতীয় যুক্তি দিয়ে দ্বিতীয় বডি প্যারাগ্রাফ লিখবেন। প্রাসঙ্গিক একটা প্রশ্ন চলে আসে যে যারা ডিসঅ্যাগ্রি করে তাদের ব্যাপারে কিছু বলবো কিনা। আমি মনে করি তাদের ব্যাপারে বলার কোনো প্রয়োজন নাই। আপনি অ্যাগ্রি করলে সম্পূর্ণ অ্যাসেটাই আপনি অ্যাগ্রি করেই লিখবেন। অন্যরা কি ভাবতেছে, কি বলতেছে সেটা আপনি আলোচনা করতে বাধ্য নয়। আপনি বাধ্য এমনটা আলোচনা করতে ডিসকাস বোথ ভিউতে, যেখানে প্রশ্নে আপনাকে বলে দেওয়া হয় যে আপনি 2টা ভিউকেই ডিসকাস করেন। এখানে কিন্তু আপনাকে প্রশ্নে বলেনি, আপনি চাইলে করতে পারেন, নো প্রবলেম, বাট আমার কাছে মনে হয় জটিলতা অ্যাভয়েড করাটাই বেটার। কোনো প্রবলেম হবে না, আপনি যেভাবে বলছি ওইভাবে লিখেই আপনি যথেষ্ট পরিমাণে ভালো স্কোর করতে পারবেন। এবং মোস্ট অফ দ্য ট্রেনার্স আপনাদেরকে এই কথাই বলবে যে আপনি যদি অ্যাগ্রি করেন তাহলে 2টা বডি প্যারাগ্রাফই আপনি অ্যাগ্রি করেন, আর যদি আপনি ডিসঅ্যাগ্রি করেন তাহলে 2টাতেই আপনি ডিসঅ্যাগ্রি হওয়ার পিছনে যুক্তি উপস্থাপন করেন। অন্য দিককার কথাবার্তা, অন্যরা কি বিলিভ করে তাদের যুক্তিকে সেগুলো আপনার উল্লেখ না করলেও চলবে। তো আমরা তাই করব। তো দেখুন, আপনি আবার আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি আপনার আইডিয়াগুলোকে বড় করতে পারেন না, অর্থাৎ আপনার 250 ওয়ার্ড হবে না, সেক্ষেত্রে আপনি 3টা যুক্তি নেবেন। ধরেন প্রথম বডি প্যারাগ্রাফে আপনি 2টা যুক্তি দেবেন, সেটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন, এবং দ্বিতীয় বডি প্যারাগ্রাফে আপনি 1টা যুক্তি দেবেন। বিষয় হচ্ছে 2 জায়গাতেই একটা দেয়া বেটার, কিন্তু অনেকেই তার স্টেটমেন্টকে সাপোর্ট করতে পারে না, এক্সাম্পল দিতে পারে না, বড় করতে পারে না। সেক্ষেত্রে তার যদি 250 ওয়ার্ডের কম হয়ে যাবে এমন আশঙ্কা থাকে, তাহলে সে মোট 3টা যুক্তি বা পয়েন্ট দেবে, তারপরে সেটাকে বড় করবে। তো কিভাবে করবে তা আমি বলে দিচ্ছি। তো দেখুন, আমাদের প্রত্যেকটা প্যারা যখন শুরু হবে তখন কিন্তু আমি রিডারকে একটা সিগন্যাল দিয়ে দেব। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ধরনের কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারি, সেটা খারাপ কিছু হবে না, ভালোই হবে। তো আমার খুবই পছন্দের একটা কোহেসিভ ডিভাইস এখানে আমি ব্যবহার করি, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এটা আপনিও চাইলে ব্যবহার করতে পারেন। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি টাইপের এসের প্রথম বডি প্যারাগ্রাফটা আপনি নিঃসন্দেহে এই ফ্রেজ দিয়ে শুরু করতে পারেন। তো আমরা সেটাই করলাম। করার পরে আমরা কি করব, আমাদের প্রথম যুক্তি দেব। এটা হচ্ছে টপিক সেন্টেন্স আপনি শর্ট করে বলবেন, মূল কথাটা বলবেন, তারপরে সেটাকে আপনি ব্যাখ্যা করবেন, আপনি উদাহরণ দেবেন। তখন আপনার বডি প্যারাগ্রাফটা অনেক সুন্দর দেখাবে। বাট আপনি যদি একের পর এক যুক্তি দেন, একের পর এক পয়েন্ট দেন, আপনি কিন্তু আপনার ভ্যালুয়েবল স্কোরগুলো হারানোর কাজটাই করে আসবেন। সুতরাং এই কাজ করবেন না। তাহলে দেখুন, আমরা এখানে মতামত দিলাম এইভাবে যে আমাদের প্রথম যুক্তি কেন আমরা এটার পক্ষে। তো আমরা বললাম, হায়ার এক্সারসাইজ অন লিকুয়ার অ্যান্ড সিগারেট হ্যাজ প্রভেন টু বি সাকসেসফুল অ্যাট কার্বিং দ্য হার্ম কজড বাই দিজ সাবস্টেন্সেস। তার মানে হচ্ছে যে সিগারেট এবং লিকুয়ার হচ্ছে এরকম একটা খারাপ প্রোডাক্ট, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেটের মতোই। তো দেখা গেল যখন এই প্রোডাক্টগুলোর উপর ট্যাক্স আরোপ করা হয়, হায়ার ট্যাক্স আরোপ করা হয়, তখন কিন্তু এই কেন্দ্রিক এই সাবস্টেন্সগুলো, এই ক্ষতিকর উপাদানগুলোর কারণে যে স্বাস্থ্য সমস্যা হয় সেটা কিন্তু কার্ভ হয়ে চলে আসলো। কার্ভ মানে কমে আসা। তো আমাদের প্রথম যুক্তি হচ্ছে যে এটা একদম প্রমাণিত, সিগারেট সহ যে ক্ষতিকর উপাদানগুলো আছে, যেখানে এগুলোর উপর বেশি ট্যাক্স আরোপ করা হয়েছে, ওই জায়গাতে দেখা গেছে যে এই ক্ষতিকর উপাদান রিলেটেড মানুষের যে হেলথ প্রবলেমগুলো হয় তার পরিমাণ কমে এসেছে। এটা তো খুবই স্বাভাবিক। আমি যদি ট্যাক্স আরোপ করি তাহলে মানুষ এটা কিনবে না, যদি না কিনে ব্যবহার কম করে তাহলে তার স্বাস্থ্য ঝুঁকিটাও কমবে। এখন এগুলোকে আপনার কিন্তু ডেভেলপ করতে হবে। আমরা জাস্ট এতটুকু বললাম, টপিক সেন্টেন্সে বেশি বলতে হয় না। ইন শর্ট আমরা বললাম যে এটা প্রমাণিত, যে জায়গাতেই এই কাজটা করা হয়েছে সেই জায়গাতেই মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমেছে। এই সাবস্টেন্সগুলো ব্যবহারের কারণে যে ঝুঁকিগুলো সৃষ্টি হয় সেই ঝুঁকিগুলো কমেছে, আমরা সেটাই বললাম।
তারপরে সেটাকে একটু আমাদের ডেভেলপ করতে হবে, মানে বড় করতে হবে, এই ব্যাপারে একটু ব্যাখ্যা করতে হবে। দিস রেভিনিউ, এই যে রেভিনিউটা হবে মানে আয়টা হবে এই ট্যাক্স আরোপের ফলে, হ্যাজ বিন ইউজ টু ট্রিট হেলথ প্রবলেমস। এই যে রেভিনিউটা অর্জিত হয়েছে তা ব্যবহার করা হয়েছে ট্রিট করার জন্য হেলথ প্রবলেমগুলো অ্যাসোসিয়েটেড উইথ দিস প্রোডাক্টস, মানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার কারণে যে হেলথ প্রবলেমগুলো হয় সেগুলোকে ট্রিট করার জন্য এই অর্থটাই আবার ব্যয় করা হয়েছে। অ্যান্ড হ্যাজ প্রভেন সাকসেসফুল, এবং এই ব্যবহারটা বা এরকম কার্যক্রমটা সফল হিসেবেও প্রমাণিত হয়েছে। In advertising, companies warning people about the danger of alcohol and tobacco abuse and has been proven useful, এবং এই রেভিনিউটা আবার খুবই ইউজফুল হিসেবে প্রমাণিত হয়েছে অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে বা এইরকম ক্যাম্পেইনের অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে, যেখানের মধ্যে ওয়ার্ন করা হয় যে এই পণ্যগুলো খুবই খারাপ। তার মানে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা এগুলোর উপর ট্যাক্স আরোপ করব, তা থেকে অর্জিত টাকা দিয়েই আমরা এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আবার ক্যাম্পেইন করব, এর বিরুদ্ধে ক্যাম্পেইন করব, এবং আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা এই অর্থগুলো ব্যয় করতে পারি। তো এই যে আমরা এই কাজগুলো করতে পারি এগুলো কিন্তু প্রোভেন অ্যালকোহল বা সিগারেটের ক্ষেত্রে। অ্যান্ড আমরা পরে কি বললাম, ট্যাক্স ফ্রম ফাস্ট ফুড কুড বি ইউজড ইন দ্য সেম ওয়ে। তাহলে ফাস্ট ফুড থেকে যে ট্যাক্সটা আমরা পাবো সেটাকেও আমরা একই ওয়েতে ব্যবহার করতে পারবো, এটাই আমাদের যুক্তি। প্রথম যুক্তি হচ্ছে যে আমরা এই সিগারেটের ক্ষেত্রে বা এরকম ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে আমরা যে কাজটা করে সফল হয়েছি একই জিনিসটা আমরা ফাস্ট ফুডের ক্ষেত্রেও করতে পারি এবং সেক্ষেত্রে আমরা সফল হব, এটাই হচ্ছে আমাদের অ্যাগ্রি হওয়ার প্রথম যুক্তি। এখন একটা এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে দ্য ইউনাইটেড কিংডম ইজ এ প্রাইম এক্সাম্পল। ইউকে হচ্ছে তার একটা প্রাইম এক্সাম্পল, where money from smokers is used to treat lung cancer and heart disease. তো সেখানে এই ট্যাক্সগুলো ব্যবহার করা হয় লাং ক্যান্সার এবং হার্ট ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে। সো এই যে ব্যাপারটা দেখুন, আমরা জাস্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দিয়ে আমাদের প্রথম যুক্তিটা দিলাম, তাকে আমরা ডেভেলপ করলাম, তার উপর আমরা এক্সাম্পল ফিট করলাম এবং আমাদের যথেষ্ট পরিমাণে ওয়ার্ড হয়ে গেছে, তাই আমরা আর কোনো যুক্তি বাড়াচ্ছি না। সো একটা জিনিস দিলাম। এখন আমরা দ্বিতীয় বডি প্যারাগ্রাফে চলে যাব। তো তারপরে আমরা কি করব, আমাদের এগ্রি হওয়ার বা ডিসএগ্রি হওয়ার পিছনে দ্বিতীয় যুক্তিটা দেব। তো ভিউয়ার্স চলুন এবার আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে চলে যাই। তো দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা কি করব, আমরা যে পক্ষে ছিলাম সেই পক্ষের উপর দ্বিতীয় যুক্তি উপস্থাপন করব। সেক্ষেত্রে আমরা একটা ক্লজ এইভাবে ব্যবহার করতে পারি, অ্যানাদার পয়েন্ট টু কনসিডার ইজ দ্যাট, পরে যাই লিখবো বাক্যটা কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। তো আমাদের কথা হচ্ছে যদি আমরা ট্যাক্স বাড়াতে পারি তাহলে তা কী করবে, প্রাইসকে আরও হাই করে দেবে, এবং প্রাইস যদি বাড়ে আমরা জানি কনজাম্পশন বা একটা জিনিসের কেনা কমে যায়। অর্থাৎ কোনো জিনিস যদি আমরা বাজার থেকে বিক্রি কমাতে চাই তাহলে একটা ভালো পলিসি হচ্ছে ওই জিনিসের দাম বাড়িয়ে দেওয়া। তাহলে আমরা বললাম ইনক্রিজিং ট্যাক্সেস উড রেইজ প্রাইসেস অ্যান্ড লোয়ার কনজাম্পশন। বলা হচ্ছে যে ট্যাক্স বাড়িয়ে দিলে কি হবে, প্রাইসগুলো বেড়ে যাবে এবং কনজাম্পশন লোয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এখন কিভাবে জিনিসটা কাজ করবে এটা টপিক সেন্টেন্সে বলবো না, আমি সবসময় বলি যে টপিক সেন্টেন্সটা থাকবে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, খুব ইজিলি বোঝা যাবে যে আমি আসলে কি উপস্থাপন করতে যাচ্ছি এই প্যারাগ্রাফে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এখন এটাকে যদি আমরা ইলাবোরেট করি, আমি বলেছিলাম যে টপিক সেন্টেন্সটা হবে একটা ধারণা মাত্র, এবং মাথায় রাখতে হবে এই কথাটা বললে মানুষ আর কি প্রশ্ন করতে পারে। তাহলে আমরা যখন কাউকে এই কথাটা বলবো যে যখন ট্যাক্স বাড়াবো দাম বাড়বে, কনজাম্পশন কমবে, তখন একটা কথা আসতেই পারে যে কিভাবে এই জিনিসটা কাজ করবে। তাহলে তার উত্তরটা আমরা এইভাবে দিতে পারি, ফাস্ট ফুড কোম্পানিজ উড পাস অন দিজ ট্যাক্সেস টু দ্য কনজিউমার্স। তার মানে ফাস্টফুডের ওই কোম্পানিগুলো এই ট্যাক্সগুলোকে বসিয়ে দেবে, পাস করে দেবে কনজিউমারের উপর, অর্থাৎ যারা ভোক্তা তাদের উপর এই ট্যাক্সটা আরোপ করবে বা অতিরিক্ত মূল্যটা চাপিয়ে দেবে। ওকে, in the form of higher prices, and this would lead to people not being able to afford junk food, এবং তারা যে এই কাজটা করবে তার কারণে পিপল আর জাঙ্ক ফুড কেনার ক্ষেত্রে
তারা অ্যাফোর্ড করতে পারবে না বা তাদের কোনো সামর্থ্য থাকবে না, বিকজ ইট ইজ টু এক্সপেন্সিভ, কারণ এটা খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে, এই জন্য পিপল আর কিনতেই পারবে না দামের কারণে। তাহলে এটা একটা ভালো প্রস্তাবনা যে আমরা ট্যাক্স বাড়িয়ে দেব, ওই ট্যাক্সটা কোম্পানি ভোক্তার উপর আরোপ করবে, এর কারণে ভোক্তা ওই নির্দিষ্ট প্রোডাক্টটা কিনতে নিরুৎসাহিত হয়ে যাবে খুব বেশি মূল্য থাকার কারণে। এবার জিনিসটাকে যদি আরও ব্যাখ্যা করি আমরা, তাহলে বললাম জাঙ্ক ফুড উড সুন বিকাম লাক্সারি আইটেম। ওকে, জাঙ্ক ফুডটা অতিরিক্ত মূল্য হওয়ার কারণে একটা লাক্সারি আইটেমে পরিণত হবে, আর আমরা জানি লাক্সারি আইটেম কিন্তু খুব বেশি একটা বিক্রি হয় না, না? ওকে, তো অ্যান্ড ইট উড অনলি বি কনজিউমড অকেশনালি। হ্যাঁ, লাক্সারি আইটেম যেগুলো থাকে এগুলো কিন্তু আমরা সবসময় ব্যবহার করি না, অকেশনালি ব্যবহার করি। তো ফাস্ট ফুড যদি কেউ অকেশনালি ব্যবহার করে মানে খায়, তাহলে তেমন কোনো প্রবলেম হবে না। যেমন আমি যদি 6 মাসে বা 2 মাসে একবার একটা বার্গার খাই, ওটা যে আমার খুব বড় একটা হেলথ হ্যাজার্ডের কারণ হয়ে দাঁড়াবে, তেমনটা আমরা মনে করি না। আচ্ছা, which would be less harmful to the general public's health। এই জিনিসটা হবে ওই যে অকেশনালি যদি তারা খায়, খুব কম পরিমাণে খায়, তাহলে এটা জেনারেল পিপলের হেলথের জন্য কম ক্ষতিকর ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন আসলে আমরা যে কথাটা বলেছি তাকে খুব ভালো করে আমরা ব্যাখ্যা করে ফেলেছি, আমরা স্যাটিসফাই। এখন আমরা কি করব, একটা এক্সাম্পল দেবো, সবসময় প্রাসঙ্গিক এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। এক্সাম্পলটা কী দেবো, আগে যে কথাগুলো বলেছিলাম তাকে প্রমাণ করতে সাহায্য করে বা তাকে আরও শক্তিশালী করে এমন একটা দৃষ্টান্ত আমরা উপস্থাপন করব। তাহলে আমরা বললাম, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্য কস্ট অফ অর্গানিক ফুড হ্যাজ প্রবেন প্রহিবিটেডলি এক্সপেন্সিভ। তার মানে অর্গানিক ফুডের কস্টটা খুব বেশি পরিমাণে কি হয়ে গিয়েছে, এক্সপেন্সিভ হয়ে গেছে ফর মোস্ট পিপল, অনেক মানুষের জন্য, বেশিরভাগ মানুষের জন্য। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই অনলি এ স্মল পার্সেন্টেজ অফ পপুলেশন বাই ইট রেগুলারলি। তার মানে হচ্ছে যেহেতু অর্গানিক ফুড যেটা আছে ওইটা টু মাচ এক্সপেন্সিভ, ওই জন্য দেখা যায় যে এটা ভালো হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মানুষের ইচ্ছে থাকা সত্ত্বেও খুব কম পার্সেন্টেজ অফ পিপল এটা বাই করে। তো এটা দিয়ে কী আমরা প্রমাণ করতে চাচ্ছি, ওই যে আমাদের আগের কথা, আমরা একটু ট্যাক্স বাড়িয়ে দিই, ট্যাক্সটা বাড়িয়ে দিলে ওই ট্যাক্সটা গিয়ে ভোক্তার উপর পড়বে, আর ভোক্তা তখন কি করবে, নিজেকে ওই প্রোডাক্ট কেনা থেকে বিরত রাখবে, সুতরাং জাঙ্ক ফুড আর কিনবে না, তারা অকেশনালি ইউজ করবে। আর এই পদ্ধতি মানে দাম বাড়িয়ে দেওয়ার যে পদ্ধতি, এটা যে কার্যকর হবে সেটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম যে দেখো, অর্গানিক ফুড এটা স্বাস্থ্যের জন্য ভালো এবং সবাই খেতে চায়, কিন্তু এটার দাম বেশি হওয়ার কারণে খুব কম মানুষই খায় বা খুব কম পরিমাণে খায়। দ্যাট ইজ ওয়াই আমরা যদি জাঙ্ক ফুডের ক্ষেত্রে করতে পারি তাহলে তো আরও ভালো, এটার তো কোনো হেলথ বেনিফিট নাই। ওকে, আরও ইজিলি মানুষ অ্যাভয়েড করবে। এটাই আমরা 2টা পয়েন্টে প্রমাণ করলাম। এখন কনক্লুশনে কি নতুন একটা যুক্তি দেবেন, মানে যা মাথায় আগে আসেনি, ব্যাপারটা লিখিনি, এখন লিখে ফেলবো? নেভার। কনক্লুশনে নতুন করে কোনো কিছু দেওয়ার জায়গা কনক্লুশন না। যা বলেছেন তাকে সংক্ষেপে প্যারাফ্রেজ করে আবার বলুন, বড়জোর একটা রিকমেন্ডেশন দেন বা নিজের মতামতকে স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করুন। সেটা করতে গিয়ে আমরা বললাম ইন কনক্লুশন, আমি সবসময় ব্যবহার করি, কমা অবশ্যই দেবেন, তারপরে কমা দিলাম, জাঙ্ক ফুড শুড বি ট্যাক্সড অ্যাট হাই রেট। জাঙ্ক ফুডের উপর ট্যাক্স আরোপ করা উচিত হায়ার রেটে, বিকজ অফ দ্য গুড প্রেসিডেন্ট সেট বাই অ্যালকোহল অ্যান্ড টোবাকো। তার মানে আমরা এখানে বলতেছি যে প্রেসিডেন্ট মানে হচ্ছে পূর্বে এমন উদাহরণ আছে বা পূর্ববর্তীতে এমন হয়েছে, এরকম জিনিসটা হয়েছে কিসের উপর, অ্যালকোহলের উপর এবং টোবাকো বা তামাক জাতীয় জিনিসের উপর। সহজ কথা, জাঙ্ক ফুডের উপর হাই মাত্রায় ট্যাক্স আরোপ করা হোক, যে জিনিসটা আমরা আগেও দেখেছি টোবাকোর ক্ষেত্রে বা অ্যালকোহল জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে। And the fact that the increased cost should reduce the amount of fast food people buy, এবং ওই যে ইনক্রিজ যে কস্টটা আসবে ফাস্টফুডের ক্ষেত্রে, তখন সেটা কি করে ফেলবে, রিডিউস করে ফেলবে, কমিয়ে ফেলবে পিপুল যারা আছে, যারা ফাস্টফুড বাই করতেছে, সেই বাইংয়ের পরিমাণকে কমিয়ে ফেলবে। সো এটা ছিল আমাদের অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি টাইপের একটা প্রশ্নের উত্তর, সম্পূর্ণ উত্তর। আমি যদি সামারি করি কী করবেন, ভ্যারি সিম্পল, একটা ইন্ট্রোডাকশন লিখবেন। ইন্ট্রোডাকশনে কী করবেন, প্রথমে প্রশ্নটাকে প্যারাফ্রেজ করবেন, তারপরে আপনি যে পক্ষে সেই পক্ষের ব্যাপারে আপনি খুবই জোরালোভাবে আপনার মতামত বলবেন। ইন মাই অপিনিয়ন, আই বিলিভ দ্যাট বলে
তারপরে আপনি যেটার পক্ষে, যে জিনিসটার পক্ষে, তা সেই পক্ষে আপনি একটা যুক্তি দেবেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ব্যবহার করবেন, টপিক সেন্টেন্স দেবেন, তাকে ইলাবোরেট করবেন, ব্যাখ্যা করবেন, কেন এমনটা চিন্তা করতেছেন, কিভাবে কাজ করবে, কেন এই পদ্ধতিটা বেশি গ্রহণযোগ্য, ইত্যাদি ইত্যাদি। ওইটা ডিপেন্ড করবে আপনি কী লিখেছেন তার উপর। এভাবে একটা বা দুইটা বাক্য লিখে তারপরে আপনি এক্সাম্পল দেবেন। ওকে, দেখবেন খুব সুন্দর আপনার ওয়ার্ডও হয়ে যাচ্ছে। ওয়ার্ডের লিমিটেশনে আপনার পড়তে হবে না যে আমি 250 ওয়ার্ড ব্যবহার করতে পারছি না, ব্যাপারটা এমন হবে না যদি এইভাবে লিখেন। তারপরে আপনি দ্বিতীয় যুক্তি দেবেন, another point to consider is that, এভাবে বলে আপনি দেবেন। এরপরে তো টপিক সেন্টেন্সটাকে ডেভেলপ করবেন, এক্সাম্পল দেবেন, কনক্লুশনে গিয়ে আবার পুনর্ব্যক্ত করবেন আপনি 2 পয়েন্টে যা বলেছেন তাকেই আবার। আচ্ছা, এখন কিছু কথা থাকে এখানের মধ্যে যে আমরা কি ডাবল সাইডে কথা বলবো, দুই পাশের বক্তব্য বলে আমার বক্তব্য দেওয়ার জন্য আরেকটা প্যারাগ্রাফ সৃষ্টি করবো কিনা, অথবা আমি পার্শিয়ালি এগ্রি ডিসএগ্রি করবো কিনা। এক্ষেত্রে আমি খুবই ক্লিয়ার বক্তব্য দিচ্ছি। দেখুন, আমি যতগুলো বিকল্পের কথা এখন বললাম সবগুলোই যথেষ্ট পরিমাণে ভালো। যে কোনোটা ফলো করেই, অর্থাৎ দুই পাশে লিখে তারপরে নিজের মতামত দেওয়া, পার্শিয়ালি এগ্রি ডিসএগ্রি করা, এগুলো প্রত্যেকটাই ভালো স্ট্র্যাটেজি এবং আপনি ভালো মার্ক পাবেন। অর্থাৎ আমি যেভাবে বলেছি ওইভাবে লিখেও আপনি 7.5-8 পেতে পারেন, আর অন্য দুইটা পন্থায় লিখেও আপনি 7.5-8 পেতে পারেন। তাহলে এমনটা বলা একেবারেই উচিত না যে আমি যা বলছি বা এখন ধরেন আমি যা পড়াচ্ছি আমি বললাম দিস ইজ দ্য বেস্ট ওয়ে, এটা ছাড়া তুমি 8 পাবা না, সেটা না। আমি মনে করি আমার দেশের স্টুডেন্টদের জন্য এটা খুবই কনভেনিয়েন্ট একটা ওয়ে, খুব ইজিলি তারা ফলো করতে পারবে। আমাদের ধরে নিতে হবে না, এটাই বাস্তব। আমাদের রাইটিং অ্যাবিলিটি খুবই কম, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফ থেকে ওইটা ডেভেলপ হয় না। যেহেতু ওই রাইটিং অ্যাবিলিটিটা আমাদের খুবই কম, এই কারণে হয় কি আমরা স্পষ্ট করতে পারি না আমাদের পক্ষে আসলে কোন পক্ষে আমরা কথা বলতেছি, আমাদের যুক্তিকে আমরা স্ট্রং করতে পারি না। সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা দুই পক্ষে লিখি বা আমরা পার্শিয়ালি এগ্রি ডিসএগ্রি করতে যাই, যেহেতু আমাদের রাইটিংয়ের যেটা করি সেটার রিডেবিলিটি কম, মানুষ পরে বুঝতে পারে না, বাক্য কমপ্লেক্স করতে গেলে বেশি কমপ্লেক্স করে ফেলি, ওইটা তেমন অর্থপূর্ণ হয় না, ওয়ার্ড চুজিংয়ের ক্ষেত্রে উল্টাপাল্টা করার কারণে কলোকেশন ঠিক থাকে না, ইত্যাদি ইত্যাদি অনেক কারণে আমাদের লেখাগুলো ইজি টু ফলো না। সেক্ষেত্রে যদি আমি এই জটিলতাগুলো করি, আমি যদি দুই পক্ষের বক্তব্য দেওয়ার পরে আমার বক্তব্যটাকে আমি স্ট্রংলি ফুটায় তুলতে না পারি, তাহলে কিন্তু একটা বিশাল ঝামেলায় পড়ে যাব। এটা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে ওই দুই উপায়ে লিখে যেভাবে মার্ক পাওয়া যায়, আমি যে উপায় বলেছি সেভাবে লিখেও মার্ক পাওয়া যায়। তবে আমার উপায়টা ফলো করা ভেরি ইজি। আপনি পক্ষে থাকলে পক্ষেই দুটো যুক্তি দিন, বিপক্ষে থাকলে দুইটাই বিপক্ষে যুক্তি দিন। এখানে আপনাকে বলে নাই যে ডিসকাস বোথ ভিউ, প্রশ্নে আপনাকে চায় নাই যে আপনি দুটা পক্ষেই কথা বলবেন। যেহেতু চায় নাই, কেন আপনি এটা ধরে নিচ্ছেন আপনাকে দুই পক্ষেই কথা বলতে হবে, দুই পক্ষের যুক্তি উপস্থাপন করতে হবে? সেটা যদি এক্সামিনার আপনার কাছে শুনতে চায় তাহলে প্রশ্নে মেনশন করে দিত, এবং সেজন্য নতুন একটা টাইপ সবাই পড়ায়, সেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউ। ওখানে বলেই দিয়ে যে দুইটা ভিউকে আপনি ব্যাখ্যা করবেন, এবং ডিসকাস বোথ ভিউতে অবশ্যই আপনি দুই পক্ষের যুক্তিকে ব্যাখ্যা করতে বাধ্য। বাট অ্যাগ্রি ডিসএগ্রিতে আপনি দুই পক্ষের যুক্তিকে ব্যাখ্যা করতে বাধ্য নন, বরং আপনি যে পক্ষে আছেন, হয় আপনি পক্ষে অথবা বিপক্ষে, সেদিকেই আপনি দুটা যুক্তি উপস্থাপন করে দুইটা বডি প্যারাগ্রাফ শেষ করুন। আপনার আইডিয়া নিয়ে ঝামেলায় পড়তে হবে না, আপনি কোনো ধরনের ঝামেলা পড়বেন না, এবং বেশি পয়েন্ট করারই দরকার নাই। দুইটা পয়েন্ট, দুইটা প্যারাগ্রাফ, ওই দুইটা পয়েন্টকে ব্যাখ্যা করুন, ভাঙুন, কারণ লিখুন, উদাহরণ দিন, দ্যাটস ইট। তারপরে কনক্লুশন করে দিন। তো ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমার সাথে প্রায় আপনারা অনলাইনে ব্যাচ করতে চান। আমার সাথে অনলাইনে করার আগে তেমন একটা সুযোগ ছিল না, কারণ আমি অফলাইনে খুবই বিজি থাকতাম। বাট আমি এই সুযোগটা দিচ্ছি। আমার প্রতি 2 মাসে মাত্র 10 জন করে স্টুডেন্ট সুযোগ পাবে আমার সাথে অনলাইনে ক্লাস করার। সেক্ষেত্রে আগ থেকে রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। আমি প্রাইস সব কিছু খুবই রিজনেবল রেখেছি, যাতে আমার অনলাইনের স্টুডেন্টরা অন্তত একটা সুযোগ পায় আমার সাথে কানেক্টেড হওয়ার। তো সেটা অবশ্যই মান সর্বোচ্চ পরিমাণে রক্ষা করা হবে। কারো কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফিও নেওয়া হবে না, এবং 10 জনের উপর স্টুডেন্টকে ভর্তিও করা হবে না। সো একটা ইনক্লুসিভ একটা ব্যাচ আমাদের হবে। আপনারা যদি চান ভর্তি হতে, অবশ্যই ভর্তি হতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং ইউটিউবে তো ইনশাল্লাহ আস্তে আস্তে করে ক্লাস চলবে, বাট ওই ক্লাসগুলো অনেক ইন্টারেক্টিভ হয়। আপনি চাইলে সরাসরি আমার কাছ থেকে প্রশ্ন করতে পারেন। আর এটা মাথায় আনবেন না যে অফলাইন ক্লাসে প্রশ্ন করা যায়, অনলাইন ক্লাসে করা যায় না। আরও বেশি প্রশ্ন করা যায় আইএলটিএস ক্লাসে, অন্তত আমার ক্লাসে। আমি 15 থেকে 20 মিনিট বসেই থাকি,
প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো যাই হোক ভিউয়ার্স, আপনাদের আরও ডিমান্ড কোন কোন ভিডিওর উপর আছে সেটা অবশ্যই আমাকে বলতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলুন।